বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস হবে, ভাষা আন্দোলনের উপর ক্লাসটি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ভাষা আন্দোলন থেকে আমাদের প্রতিটি পরীক্ষায় প্রশ্ন থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যাই হোক, ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। মুসলিমা তাবাসসুম আমাদের সাথে আছেন। সুরাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। পরশ পাথর, আসসালামু আলাইকুম স্যার। মুসলিমা তাবাসসুম, অল ক্লিয়ার। তো আমাদের গত দিনের আলোচনা ছিল আধুনিক যুগ। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পড়ব ভাষা আন্দোলন। তো এই ভাষা আন্দোলন কিভাবে হলো, আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আধুনিক যুগের সময় আমরা পড়েছিলাম 1947 সালে দ্বি-জাতিতত্ত্বের মাধ্যমে আমাদের এই ভারত উপমহাদেশ বিভক্ত হলো। এই ভারতবর্ষের একটা হলো পাকিস্তান, একটা হলো পাকিস্তান, আর একটা হলো ভারত। হলো 14ই আগস্ট 1945 সালে প্রতিষ্ঠিত হলো পাকিস্তান, আর অন্যদিকে 15ই আগস্ট 1945 সালে 47 সালে প্রতিষ্ঠিত হলো পাকিস্তান, ভারত। তো যার ধারাবাহিকতায় আমাদেরকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখা হলো। আর এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রতিনিয়ত আমাদের কি করতে লাগলো, আমাদের ভাষার উপর এবং আমাদের সংস্কৃতির উপর আঘাত আনতে লাগলো, যার দারুণ আমাদের রচিত হলো ভাষা আন্দোলন। তো এই ভাষা আন্দোলন আমাদের আমরা দেখতে পাই আমাদের তো এই প্রশ্নগুলো আসে ভাষা আন্দোলন থেকে। পাকিস্তান গণপরিষদে ভাষাকে রাষ্ট্রভাষা দাবি করার প্রথম দাবি করেছিলেন কে? তিনি হচ্ছেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি মূলত শহীদ হয়েছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়, এই জন্য শহীদ বলা হয়। আর এই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত তিনি পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষার দাবি তুলেছিলেন 1948 সালে। আর তিনি গণপরিষদের একজন সদস্য ছিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। এখানে প্রশ্নটি আসে যে কে প্রথম পাকিস্তানের গণপরিষদে বাংলার দাবি তুলেছিলেন? তিনি হচ্ছেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, আরেকটি প্রশ্ন প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই প্রাইমারি নিবন্ধনে, সেটা হচ্ছে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য কি আমরা বাঙালি। উদ্ধৃতি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাংলা ভাষার যখন আমাদের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা আমাদের যখন ভাষার বৈষম্য তৈরি করে, তখন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এই উক্তিটি দিয়েছিলেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, আমরা হিন্দু আছি প্লাস মুসলমানও আছি, তার থেকে বড় সত্য হচ্ছে আমরা বাঙালি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে প্রথম সংগঠনটির নাম কি? সেটা হচ্ছে তমুদ্দন মজলিস। তমুদ্দন মজলিস যদি বলা হয় বাংলা ভাষার দাবিতে, এই প্রশ্নটি আসে তমুদ্দন মজলিস। আর তমুদ্দন মজলিস কবে গঠিত হয়? তমুদ্দন মজলিস গঠিত হয় কবে? 2রা সেপ্টেম্বর 1947 সালে। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন, এটি মূলত প্রথম একটা রাজনৈতিক সংগঠন ছিল না, এটি মূলত একটা সাংস্কৃতিক সংগঠন।
যদি বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠনের নাম কি? তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। এই তারিখটি গুরুত্বপূর্ণ। তমদ্দুন মজলিস কবে গঠিত হয়? 1947 সালে। আচ্ছা, পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তিনি হচ্ছেন ফ্রেডরিক চার্লস মর্সবন। ফ্রেডরিক চার্লস মর্সবন। ফ্রেডরিক চার্লস মর্সবন। তাহলে পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন কে? ফ্রেডরিক চার্লস মর্সবন। তিনি মূলত একজন ব্রিটিশ কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন। আর আমাদের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? যার মাধ্যমে ভাষা আন্দোলন চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। আমাদের এটা হলো ভাষা আন্দোলন রিলেটেড বিষয়। আর এর মধ্যে আমাদের 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে। আর এগুলো নিয়ে আমাদের তেমন একটা প্রশ্ন আসার কথা না, আওয়ামী মুসলিম লীগ নিয়ে। তো আমরা এবার যেহেতু আমাদের অনেক সিলেবাসের পরিবর্তন হবে, এই প্রশ্নগুলোই আপনাদের ঘুরে ফিরে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত আপনারা যতটুকু আমি বললাম এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান। এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমাদের সাথে যুক্ত আছে নিগার সুলতানা বৃথি, আমাদের সাথে আছে শরীফা সরকার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের মুসলিমা তাবাসুম বুঝতে পারছেন, গুড। শিউলি রানী, সাইমা বিনতে লুবাবা যুক্ত আছেন, হায়াতুন্নেসা, নির্মল সরকার যুক্ত আছেন, মারিয়া রহমানও আছেন, সৈকত আমাদের সাথে আছেন, বর্ষা সরকার নমস্কার দিয়েছেন, অধরা শেখ আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে ইফতারের পর অনেক ক্লান্ত লাগে, তারপরেও আসলে ক্লাস যেহেতু আমাদের সামনে পরীক্ষা, আমাদের আর সময় বেশি নাই। মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুক্ত আছেন, মোহাম্মদ হাসান যুক্ত আছেন, পরশ পাথর যুক্ত আছেন, সুরাইয়া আক্তার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর আমাদের এটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের চূড়ান্ত ভাষা আন্দোলন মানে হওয়ার আগের কিছু ঘটনা। আচ্ছা, এরপর আমাদের চূড়ান্ত ভাষা আন্দোলন হলো কিভাবে? চূড়ান্ত ভাষা আন্দোলন আমরা দেখতে পাই প্রথমে যে আমাদের এই পূর্ব পাকিস্তানে আসলেন পাকিস্তানের প্রথম গভর্নর, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি এই পূর্ব পাকিস্তানে আসলেন এবং তিনি বক্তৃতা দিলেন যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন আমরা ক্ষোভে ফেটে পড়লাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করলাম। আর এরপর আবার 1952 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী খাজা নজিমুদ্দিন তিনি আবার বাংলাদেশে এসে বা পূর্ব পাকিস্তানে এসে তিনি আবার ঘোষণা দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই যে একটা ঘোষণা দেওয়ার কারণে সরকার তখন থেকেই 144 ধারা জারি করলো। আর এই 144 ধারা ভাঙার জন্য আমাদের ছাত্র জনতারা তারা 21শে ফেব্রুয়ারি 1952 সালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেলের সামনে তারা জড়ো হলো এবং এই 144 ধারা ভাঙার জন্য তারা উদ্যত হলো। আর পুলিশ এই মিছিলে গুলি চালালো। এতে করে সালাম, বরকত, শফিক, জব্বার তারা নিহত হলো। এভাবে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠিত হলো। তা আমরা দেখবো যে 1952 সালে চূড়ান্ত ভাষা আন্দোলন, যদি বলে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের
প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নজিমউদ্দিন। এটি প্রায় পরীক্ষা আসে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নজিমউদ্দিন। তারপরে হচ্ছে আমাদের 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখটা কি ছিল? তারিখ ছিল 8 ফাল্গুন। তারিখ ছিল 8 ফাল্গুন। এটি গুরুত্বপূর্ণ যে যদি বলা হয় যে ভাষা আন্দোলনের সময় বাংলায় কত তারিখ ছিল? 8 ফাল্গুন। 8 ফাল্গুন। বাংলায় কত তারিখ ছিল? 8 ফাল্গুন। সেদিন বৃহস্পতিবার ছিল। মনে রাখবেন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল বৃহস্পতিবার। আমাদের 26শে মার্চ গণহত্যা, 25শে মার্চ ইনি ছিলেন বৃহস্পতিবার, আর আমাদের 16 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের গভর্নর কি একজনই ছিলেন? না না না, একজন না। পূর্ব পাকিস্তানে আলাদা থাকছিলেন এবং পশ্চিম পাকিস্তানে ছিলেন আলাদা। আচ্ছা, আমাদের 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে? যদি বলা হয় মুখ্যমন্ত্রী কে ছিলেন, তিনি হচ্ছে নুরুল আমিন। এটিও আসে, নুরুল আমিন সরকার ছিল পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালটা কি ছিল? 1358 সাল। 1358 সাল। আর এই যে 21শে ফেব্রুয়ারি, যেহেতু ভাষার জন্য অন্য কোনো দেশে এরকম সংগ্রাম হয় নাই, এরকম আন্দোলন হয় নাই, তাই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে। এটি হলো 1999 সালে। 1999 সালে। আর তারিখটা মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে 17 নভেম্বর। 17 নভেম্বর 1993 সালে যে আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক, মানে শুধুমাত্র বাংলাদেশের না, মানে প্রত্যেকটা দেশের এই ভাষা দিবস পালিত হবে, এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই স্বীকৃতি দিয়েছে কে? ইউনেস্কো। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দিয়েছে কে? যদি বলা হয় ইউনেস্কো। 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 নির্মল সরকার স্যার, ক্লাসে কোনো কিছু চলমান দেখাচ্ছে না। চলমান দেখাচ্ছে না কেন? তাহলে আপনি কেটে দিয়ে আবার জয়েন করেন। তাহলে 21শে ফেব্রুয়ারি কি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে জাতিসংঘের, যদি বলে কোন সংস্থা, সেটার নাম হলো ইউনেস্কো। ইউনেস্কোটা কি? ইউনেস্কোটা হলো মূলত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো। এটি গুরুত্বপূর্ণ, এটি প্রায় পরীক্ষায় আসে যে ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে কোন সংস্থা? ইউনেস্কো। আচ্ছা, আমাদের বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে পশ্চিম আফ্রিকার একটা দেশ যার নাম হচ্ছে সিয়েরা। পশ্চিম আফ্রিকার একটা দেশ যার নাম হলো সিয়েরা। যদি বলা হয় বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার কোন দেশ, তার হচ্ছে সিয়েরা। সিয়েরা। সিয়েরা মূলত 2000 সালে কি করে? আমাদের এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়। সিয়েরা স্বীকৃতি দেয়। তো সিয়েরা কেন স্বীকৃতি দিয়েছে? মূলত আমাদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এই সিয়েরা যে গণহত্যা বা গৃহযুদ্ধ ছিল, সেখানে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই সিয়েরা আমাদের কৃতজ্ঞতা স্বরূপ এই বাংলাকে তারা তাদের রাষ্ট্রভাষা ঘোষণা করেছে। আচ্ছা, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়েছে কোথায়? সেটা হচ্ছে যুক্তরাজ্যে। আমাদের যে দেশের বাইরে, যদি বলা হয় দেশের বাইরে কোন দেশে আমাদের শহীদ মিনার প্রথম স্থাপিত হয়েছে, সেটা হলো যুক্তরাজ্যে। সেটি হলো যুক্তরাজ্যে। আর যদি বলা হয় মুসলিম বিশ্বের কোন দেশে প্রথম করা হয় শহীদ মিনার বাইরে, সেটা হলো ওমানে। আচ্ছা, এরপর দেখবেন দেশের সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত কোথায়? জাহাঙ্গীরনগরে। শহীদ মিনার জাহাঙ্গীরনগরে রয়েছে। আচ্ছা, এরপর জননী গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্করকে? মৃণাল হক। মৃণাল হক। মৃণাল হক। হ্যাঁ, মৃণাল হক। তাহলে গর্বিত বর্ণমালা এই ভাস্কর্যটি দেখবেন শাহবাগের পরিবাগে, মানে হলো যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে যে একটা ভাস্কর্য, সেটির নাম হলো
জননী গর্বিত বর্ণমালা, জননী গর্বিত বর্ণমালা। মিনারেল হক খুবই একজন কদরা শেখ জাপানে তো হয়েছিল না, জাপান হবে না, জাপান হবে না, সেটি হলো লন্ডনের ওল্ডহ্যামে। আচ্ছা, এটা হচ্ছে মৃণাল হক। মৃণাল হকের কিন্তু অনেক ভাস্কর্য আছে আমাদের, যেমন কারণ বাজার একটা ইয়ে আছে, সার্ক ফোয়ারা আছে। মৃণাল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সুবর্ণ জয়ন্তী টাওয়ার আছে। আচ্ছা, আমাদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার যেটা হলো ঢাকা মেডিকেল গেটের সামনে, ঢাকা মেডিকেল গেটের সামনে, এটার উন্মোচন করেছেন কে? শহীদ বরকতের মা। শহীদ বরকতের মা, তার নাম কি? হাসিনা বেগম। হাসিনা বেগম, হাসিনা বেগম। মানে আমাদের যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে শহীদ মিনার নির্মিত হয়েছে, এটার উদ্বোধন করেছেন কে? তিনি হচ্ছেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। আর আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিটা পরীক্ষায় আসে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি, স্থপতি কে ছিলেন? স্থপতি হচ্ছে হামিদুর রহমান, হামিদুর রহমান, হামিদুর রহমান, হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে আমাদের হামিদুর রহমান। বা আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সহ স্থপতি ছিলেন নভেরা আহমেদ, নভেরা আহমেদ। হ্যাঁ, যে এবার যে 2025 সালে স্বাধীনতা পদক দেওয়া হবে যে 7 জনকে, তার মধ্যে কিন্তু একজন নভেরা আহমেদ। আমাদের আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পদক। আচ্ছা, এরপর আমরা দেখব যে শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল? আবাই। শহীদ আবুল বরকতের ডাক নাম হচ্ছে আবাই। আবাই এই পরীক্ষাটা আসে। শহীদ আবুল বরকত, তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরকত সংগ্রহশালাও আছে। আর ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের একটা প্রতিষ্ঠান গঠিত হয়েছে, সেটার নাম হলো বাংলা একাডেমি। বাংলা একাডেমি, এটি গঠিত হয়েছে, সাল তারিখ সহ পড়বেন, 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। বাংলা একাডেমি যদি বলা হয় ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্মিত। আবাই, আবাই এই পরীক্ষাটা আসে। শহীদ আবুল বরকত, তার নামে সাউন্ড তো ভাই ঠিক আছে, নির্মল সরকার সংগ্রহশালাও আছে। সাউন্ড ভাই ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে, আপনি আবার কেটে দিয়ে একটু ঢোকেন তো ভাই। আপনার নেটওয়ার্কটা মনে হয় একটু ট্রাবল থাকতে পারে, আপনি কেটে দিয়ে আবার একটু ঢোকেন। তাহলে বাংলা একাডেমি, বাংলা একাডেমির মূল ভবনটা পরীক্ষা আসে। বাংলা একাডেমির বাংলা একাডেমির মূল ভবনের নাম হলো বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম হলো বর্ধমান হাউস, এর পরীক্ষা আসে। মূলত বর্ধমানের যখন রাজা ছিলেন, তিনি এখানে এসে আরাম আয়েশ করতেন, এই জন্য এই ভবনের নাম ছিল কি? বর্ধমান হাউস। বাংলা একাডেমির ভবনের নাম কি? বর্ধমান হাউস। আচ্ছা, এরপর আমাদের দেখেন, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এগুলো ঘুরে ফিরে আসে, তেমন কোনো কঠিন কিছু না, একদম পানির মতো। সময় নিয়ে পড়লে, ক্লাসটা পড়লে, ক্লাসের পিডিএফ পড়লে, পরীক্ষা দিলে ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ পরিমাণ আপনারা কমন পাবেন। আর আপনাদের চর্চার মধ্যে থাকতে হবে। আমাদের নাদিয়ার্স গার্ডেন বলছে ক্লিয়ার। আচ্ছা, ঈদের কেনাকাটা কাদের কাদের হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কি কিনেছেন কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আছেন তাও জানাবেন। অনেকে বলে নাকি বেকারদের ঈদ নেই, আনন্দ নেই। তো আপনাদের কেনাকাটা হয়েছে কিনা, আপনার বাস্তবতা একটু জানান। আসলে চাকরিটা হলে আপনাদের এটা আরো কেমন যেত বা কেমন কাটতো। আচ্ছা, অলরেডি পরশ পাথর ক্লিয়ার, মুসলিমা তাবাসসুম ক্লিয়ার, আচ্ছা বর্ষা সরকার ক্লিয়ার,
সাইমা বিনতে লুবাবা কে আরাম আয়েশ করতো। আরাম আয়েশ করতো হচ্ছে বর্ধমানের রাজা আসতো এখানে, হ্যাঁ, বর্ধমানের রাজা ব্রিটিশ আমলে এখানে একটা মানে বাংলো বাড়ির মতো ছিল বর্ধমানের রাজা। অধরা ক্লিয়ার, আফিফা নূর আলী ফরিদপুর থেকে আছে আমাদের। তারপরে সাইমুন নাহার শিমু আছে, নেত্রকোনা থেকে আছেন। নেত্রকোনা, নেত্র মনে রাখবেন, নেত্র এটি হলো সুইডেন ভিত্তিক একটা সংবাদ মাধ্যমের নাম হচ্ছে নেত্র। যে নেত্রকোনা থেকে আছেন, একটা বর্তমান একটা সংবাদ সংস্থা আছে, খুবই জনপ্রিয় সংবাদ সংস্থা, সেটা হচ্ছে নেত্র নিউজ। মনে রাখবেন এটি হলো সুইডেন ভিত্তিক একটি সংবাদ সংস্থা। ঈদ বন্ধ দিবেন কবে? ঈদের বন্ধ দেব হলো আপনাদের 30 তারিখ। 30 তারিখ বন্ধ হবে আপনাদের, 30 তারিখ। ঈদের কেনাকাটার ডান। আচ্ছা, নাদিয়াস গার্ডেন কেনাকাটা করছেন, গোপালগঞ্জ থেকে আছেন। আচ্ছা, ঝালকাঠি পুকুর বরিশাল থেকে আছেন। হ্যাঁ, চাকরিটা পেলে কিন্তু আপনিও কিনতে পারতেন, আমাদেরও কিছু কিনে দিতে পারতেন, ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের হওয়াবে সবারই নিয়ত রাখেন। অধরা শেখ মুন্সিগঞ্জ থেকে, মাওয়া থেকে আছেন। আচ্ছা, মাওয়া থেকে মাওয়ার ইলিশের দাওয়াত দিবেন, ঘুরে আসবো আপনাদের মাওয়া থেকে। তা আমরা চলে যাচ্ছি। আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক কিছু অনেক প্রথম কিছু আছে, আমরা অত পড়বো না, আমি একদম পুরো মধুগুলো দিব। হ্যাঁ, মধুটা আপনাদেরকে দিব। এই মধুটা হলো, এটা আপনারা মনে রাখবেন কয়েকটা জিনিস। ভাষা আন্দোলন নিয়ে যা কিছু প্রথম, 21-এর প্রথম কবিতা যদি বলা হয় কি, 21-এর প্রথম কবিতার নাম কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। 21-এর, হ্যাঁ, 21-এর প্রথম কবিতার নাম হলো কি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা রচনা করেছেন কে? মাহবুব আলম চৌধুরী, মনে রাখবেন। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে 21-এর প্রথম কবিতার নাম কি, 21-এর প্রথম কবিতার নাম হলো কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে বলেছেন? তিনি হলেন মাহবুব আলম চৌধুরী। আচ্ছা, যদি বলা হয় 21-এর প্রথম সংকলনের নাম কি, 21-এর প্রথম সংকলনের নাম হলো 21শে ফেব্রুয়ারি। 21-এর প্রথম সংকলনের নাম হলো 21শে ফেব্রুয়ারি। এর সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান। আচ্ছা, যদি বলা হয় প্রথম নাটকের নাম কি, প্রথম নাটকের নাম হচ্ছে কবর। প্রথম নাটকের নাম হলো কবর। আর এর রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। মুনির চৌধুরী, মুনির চৌধুরী, এর রচয়িতার নাম হচ্ছে মুনির চৌধুরী। যদি বলা হয় 21শে প্রথম নাটকের নাম কি, সেটা হলো কবর। এটা হচ্ছে কবর, যার রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। আবার কবর নামে কিন্তু কবিতা আছে, কবর নামে কবিতা আছে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এটা লিখেছিলেন হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিন। আর এই কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। নোট, কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয়, মঞ্চস্থ বানান কি রে ভাই, মঞ্চস্থ হয়, মঞ্চস্থ হয় বানানটা লিখতে পারছি না। মঞ্চস্থ হয় কোথায়? মঞ্চস্থ হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঢাকা, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কারাগারে। আচ্ছা, যদি বলা হয় 21শে ফেব্রুয়ারির প্রথম গানের নাম হচ্ছে ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটি হচ্ছে প্রথম গান। তো এটি তেমন ইম্পর্টেন্ট না, আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা দেখব ভাষা আন্দোলন ভিত্তিক রচনা কি কি আছে। রচনা হলো আমাদের উপন্যাস। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে জহির রায়হান। লিখেছেন কে? জহির রায়হান। যদি বলে ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক
উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম কি? সেটার নাম হলো আরেক ফাল্গুন। কে লিখছেন? জহির রায়হান। মানে আমাদের অন্যতম একজন শহীদ বুদ্ধিজীবী হচ্ছে জহির রায়হান। তিনি হলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস লিখছেন আরেক ফাল্গুন। সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, হাসান হাবিবুর রহমান তো জানলামই। চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া, জহির রায়হান। আর গান হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। যদি বলা হয় আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক অন্যতম গানের নাম কি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আর প্রথম সুরকারের নাম হচ্ছে আব্দুল লতিফ। আব্দুল লতিফ, মোহাম্মদ আব্দুল লতিফ। আর বর্তমান যার সুরে গাওয়া হয় তিনি হচ্ছেন আলতাফ মাহমুদ। এটা কিনে আমরা এখানে অনেকেই ভুল করেন, এটা ভুল করা যাবে না। প্রথম যার সুরে গাওয়া হয়েছিল তিনি হচ্ছে আব্দুল লতিফ। আর বর্তমান যার সুরে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা হচ্ছে আলতাফ মাহমুদ। আচ্ছা দেখেন, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান দ্রুত। এই পর্যন্ত যারা বুঝতে পারছেন সবাই ঝটপট কমেন্টে জানান। তাড়াতাড়ি ক্লাস শেষ হবে, 8টার আগে ক্লাস শেষ হবে। তারাবি নামাজের প্রস্তুতি আমরা সবাই নিব। সবাই আমাকে একটু ঝটপট কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাস শেষ করে নামাজের প্রস্তুতি নিব। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু ঝটপট জানাবেন। এই পর্যন্ত ঝটপট আপনারা জানাবেন। এই পর্যন্ত আপনারা ঝটপট একটু জানাবেন ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। এদিকে আমরা আওয়ামী লীগ আর আওয়ামী মুসলিম লীগটা পড়লাম না, ওগুলো আপনারা দেখে রাখবেন। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যুক্ত ফন্ট। আচ্ছা, অনেকে আমাকে আরো কমেন্ট করছেন। যারা কমেন্ট করছেন, রিপা নাসিমা, রিপা চিটগং থেকে আছেন। তারপরে আমাদের সাথে মানসুরা আক্তার ক্লিয়ার। তাবাসসুম সাদিয়া দিনাজপুর থেকে আছেন। আমাদের মাহমুদা বয়ান আছেন। স্যার ক্লাস শেষ সময়গুলোতে টায়ার্ড লাগছে, ক্লাস ঝিমাই, পড়তে বসলে ঝিমাইতে থাকেন, গেরিলা যুদ্ধ করেন, তারপরেও বিজয় ছিনিয়ে আনতে হবে। হ্যাঁ, ঝিমাইতেই পড়েন, সমস্যা কি? এটা আপনার জন্য একটা ইতিহাস হবে। যখন আপনি চাকরিটা পাবেন তখন আপনি বলতে পারবেন যে রোজার পরে, ইফতারি করার পরে আমি ঝিমাইতে ক্লাস করেছিলাম, তারপরে কিন্তু আমার প্রাইমারি চাকরিটা হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ঝিমাইতেও ক্লাস করতে হবে। মাঠ ছাড়া যাবে না, মাঠ ছাড়া যাবে না। এবার নতুন বাংলাদেশে কিন্তু অনেক সার্কুলার আসবে। একটা প্রাইমারি প্রস্তুতি দিয়ে কিন্তু আপনি অনেকগুলো চাকরিতে হিট করতে পারবেন। ঠিক আছে? এখন শুধু দপ্তরগুলো ফাঁকা আর ফাঁকা। এখন বিগত সরকারের যারা সাপোর্টার ছিল, এরকম চাকরিজীবী ছিল, তারা চাকরি থেকে প্রায় নাই বললে চলে। দপ্তর ফাঁকা আর ফাঁকা, নিয়োগ আর নিয়োগ। কি করবেন? তাহলে আমাদের যুক্ত ফ্রন্ট গঠন হয় কবে? এটা হলো পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1993। এই দেখো, আমার নেটওয়ার্কের সমস্যা হয়ে যাচ্ছে। 1953 সালে। যুক্ত ফ্রন্ট মানে কি? যুক্ত ফ্রন্ট মানে মূলত 4টা রাজনৈতিক দল নিয়ে এই যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। 4টা রাজনৈতিক দল ছিল। 4টা রাজনৈতিক দল ছিল। একটা হলো আওয়ামী মুসলিম লীগ, নেজামি ইসলাম, কৃষক প্রজা পার্টি, আর একটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল। তাহলে আমাদের 4টা দলকে নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল, কোয়ালিশন ফ্রন্ট গঠিত হয়েছিল। সেটা কি কি? আওয়ামী মুসলিম লীগ, নেজামি ইসলাম, কৃষক প্রজা পার্টি, আর একটা হলো বামপন্থী গণতন্ত্রী দল।
আচ্ছা, পূর্ব বাংলার প্রাদেশিক অনুষ্ঠান নির্বাচনটা হয়েছিল কবে? 1954 সালে। যদি বলা হয় যুক্তফ্রন্টটা গঠিত হয়েছে কবে? 53 সালে। আর নির্বাচন হয়েছে 54-তে। আর রাজনৈতিক দল ছিল কয়টা? চারটি। চারটি রাজনৈতিক দল ছিল আমাদের এখানে মোট আসন ছিল কয়টি? 309টি। আমাদের প্রাদেশিক পরিষদের মোট আসন ছিল কয়টি? 309টি। আর যুক্তফ্রন্ট নির্বাচনে তাহলে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। আচ্ছা, অনেকেই আমার বইটি আপনারা নিয়েছেন। হ্যাঁ, এই যে একজনে বললে বর্ষা সরকার, স্যার আপনার বইটি পাঠানো, বইটি মনে হয় এসে গেছে কুরিয়ারে। হ্যাঁ, SMS আসলেই মাত্র। আচ্ছা, যারা আপনারা নেন না, আর কয়েকটা বই আছে। বইটা মূলত আমার একটু পুরনো ভার্সনের বইটা, এই বছরের না। এই জন্য বইটিতে আপনাদের জন্য 75% ডিসকাউন্ট দিচ্ছি। বইটির মার্কেট প্রাইস ছিল কত? 350 টাকা। আর আপনাদের ইসলামী অফারে আপনাদের বইটি মাত্র রাখতেছি 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আর কোরিয়ার চার্জ 50 টাকা, 50 টাকা, 50 টাকা, টোটাল হচ্ছে 150 টাকা। বইটি অনেকভাবে গোছানো আছে। বইটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বইটা একদম মধুময় করা হয়েছে। এই বইটা পড়লে আপনাদের প্রিলি তো খুব ভালো করতে পারবেন, প্লাস ভাইবার জন্য আপনাদের একদম বাংলাদেশ বিষয়গুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এখানে সব ধরনের চাকরি পরীক্ষার প্রশ্ন অধ্যায় ভিত্তিক আছে। এই জন্য বিশাল ডিসকাউন্টে, মানে ঈদ সালামি অফারে দেওয়া হচ্ছে 75% ডিসকাউন্টে। আমি বইটা আপনাদেরকে এক নজর দেখাই। যে বই কিন্তু আর পাবেন না, বই কয়েকটা আছে, আর কয়েকজন অর্ডার করলেই পেয়ে যাবেন। এই যে বইটা দেখেন, এই যে বইটা চমৎকার একটা বই, একদম একদম দেখেন, ঠিক আছে, একদম রসমালাই। দেখেন বইটা খুবই গোছানো বই। চাইলে আপনি বইয়ের PDF দেখেও নিতে পারেন, শুধুমাত্র এই বছরের না। আর আপডেটগুলো পরীক্ষার আগে আপনারা পাবেন। আপডেট, যেগুলো আপডেট আমি আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ করে দিব, কিছু আপডেট করে দিব। যারা নিতে চান বইটি, নিতে হলে কি করতে হবে? আমাকে মেসেঞ্জারে করতে হবে। শুধু বাংলাদেশ, আপনাদের আন্তর্জাতিক নিয়ে কি করবেন? আন্তর্জাতিক আমি নোট করে দিব আপনাদেরকে, আন্তর্জাতিকের নোট দিব, আন্তর্জাতিকের নোট দিব। বাংলাদেশ থেকেই তো আপনাদের 13-14টা প্রশ্ন আসে। আন্তর্জাতিকের ক্লাস আমার ক্লাস করলেই তো এনাফ, বুঝেন নাই? আচ্ছা, এখানে আমাদের হলো শেখ মুজিবুর রহমান, তিনি যুক্তফ্রন্টের কৃষি মন্ত্রী হয়েছিলেন, সর্বকনিষ্ঠ মন্ত্রী। মানে তার বয়স ছিল মাত্র কত বছর? 37 বছর ছিল। আচ্ছা, ভাসানী ভাসানী তিনি আওয়ামী মুসলিম লীগ গঠন করছিলেন, আওয়ামী লীগের জন্মদাতা, অথচ তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছিলেন। কেন বের হয়ে গেছিলেন এর ইতিহাস অনেক বড়। পরে তিনি একটা রাজনৈতিক দল গঠন করছিলেন, সেটার নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এই জন্য একটা সম্মেলন করছিলেন তিনি, সেটার নাম হচ্ছে কাকমারি সম্মেলন। এটা হচ্ছে কাকমারি সম্মেলন, কাকমারি না, এই সম্মেলন হচ্ছে কাকমারি সম্মেলন। কাকমারিটা হলো টাঙ্গাইলের সন্তোষে। কাকমারি সম্মেলনটা হয়েছিল 1957 সালে, 1957 সালে। আর আপনারা জানেন যে ভাসানী তিনি কিন্তু প্রথম পাকিস্তানকে ডিভোর্স দেওয়ার জন্য প্রথম আসসালামু আলাইকুম জানিয়েছিল, যে আসসালামু আলাইকুম পাকিস্তান, আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন। মানে
প্রথম আসসালামু আলাইকুম জানিয়েছিলেন পাকিস্তানকে। আচ্ছা, এরপরে পাকিস্তানে সামরিক শাসন জারি হয়েছিল 1958 সালে, মানে আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে নেয়। আর আমাদের পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয়েছিল 1956 সালে। আর হলো এখানে হচ্ছে মাওলানা ভাসানীর তো হচ্ছে 1957 সালে 1957 সালে ভাসানী ন্যাপ নামে রাজনৈতিক দল গঠন করেন। ন্যাপ মানে হলো ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপ মানে হলো ন্যাশনাল আওয়ামী পার্টি। আচ্ছা, মুসলিমা তাবাসুম নিবেন, আমাকে ইনবক্স করবেন মেসেঞ্জারে। সুরাইয়া স্যার, আপনার বইটা অনেক ভালো। এই যে দেখেন, একদম চাক্ষুষ, আমি কিন্তু তাকে কোনো ধরনের প্ররোচনা করি নাই, সে নিজে থেকে বলছে স্যার আপনার বইটা অনেক ভালো। ঠিক আছে। মাহমুদা ভুইয়ান রহি বলছে স্যার আমি নিব, আমাকে ইনবক্স করবেন। আচ্ছা, পাকিস্তানে আন্দোলন হয়েছিল আইয়ুব খানের সময়, শিক্ষা আন্দোলন। শিক্ষা আন্দোলনের নাম হলো এটা হয়েছিল আমাদের 62 সালে শিক্ষা আন্দোলন পাকিস্তানে। কেন হয়েছিল শিক্ষা আন্দোলনটা? মূলত যে সরকার মানে শিক্ষার ব্যয় অনেক বাড়াইছিল, মানে শিক্ষার প্রায় 60% মানে ছাত্রদেরকে দিতে লাগতো, আর সরকার দিত 40%। এতে করে ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সেটাকে বলা হয় শিক্ষা আন্দোলন। আচ্ছা, পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয়েছে 1958 সালে। আচ্ছা আচ্ছা, আইয়ুব খান আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের প্রবক্তা প্রবক্তা মানে মৌলিক গণতন্ত্রটা প্রবর্তন করেছিলেন আইয়ুব খান। কাকমারি সম্মেলন কেন করা হয়েছিল? কাকমারি সম্মেলনটা মূলত ভাসানী তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছিলেন, কারণ আওয়ামী লীগের যে অন্যান্য নেতারা ছিল, তো ভাসানীর সাথে তার কি হয় নাই, মিলমিশ হয় নাই, তার সাথে অন্তকন্দল ছিল, এই জন্য তিনি বের হয়ে গেছিলেন। দেখেন না, আওয়ামী লীগ থেকে অনেক নেতা বের হয়ে গিয়ে অন্য কোনো দল গঠন করেন না। যেমন মনে করেন মাহমুদুর রহমান মান্না, সে একসময় আওয়ামী লীগ করতো, তারপরে অনেক রাজনৈতিক নেতা আছেন আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে অন্য দল করেছে, বা এরকম অবস্থা। আর মৌলিক গণতন্ত্রটা আসলে কি, যে সবাই ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে হলো এরকম নির্বাচিত কিছু ভোটার থাকবে, তারা হলো সিল মারবে। হ্যাঁ, এটা হলো মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি, যেটা হলো আইয়ুব খান করেছিল, মানে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এই যে আমাদের আরেকজন রিভিউ দিয়েছে, তিনি হলেন নিগার সুলতানা বিথি। স্যার বই পেয়েছি, বইটি অনেক ভালো, অনেক ধন্যবাদ। বইটি একদম আপনাদের সারখার অফারে দেওয়া হচ্ছে। এই বই, একটা বই করতেই, এই বইটা মানে করতেই আপনার 200 থেকে 220 টাকা খরচ পড়ছে, সবকিছু প্রিমিয়াম। খালি বইটা এই বছরের না, এই জন্যই আপনাদেরকে মানে ঈদ সালামি অফারে দেওয়া হচ্ছে, 75% ডিসকাউন্ট। আর কয়েকটা বই আছে, আর পাবেন না কিন্তু, পরে আর হাউকা করলে লাভ হবে না। আচ্ছা, বাংলাদেশের শিক্ষা দিবস হচ্ছে আমাদের 17 সেপ্টেম্বর, এই তারিখ মনে রাখবেন। আর এই ঘটনাগুলো 6 দফাটা আমাদের এই জন্য এবারের জন্য ইম্পর্টেন্ট না, তা আমি একটু বুঝাই দিচ্ছি 6 দফাটা আসলে কি। 6 দফাটা আসলে কি, 6 দফাটা হলো 1966 সালে শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের লাহোরে দিয়েছিলেন। 6টা দফা দিয়ে মানে আমাদের এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য তিনি দিয়েছিলেন। তিনি দিয়েছিলেন 22 থেকে 23 ফেব্রুয়ারি, সরি, তিনি দিয়েছিলেন 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে।
এটা হলো মূলত 6 দফা। এই 6 দফাকে বাংলার মুক্তি সনদ বলা হতো, বাংলার মেঘনা কাঠামো বলা হতো। 6টা দফা ছিল। 6টা দফার 1 নম্বর দফা ছিল যে রাষ্ট্রের শাসন কাঠামোটা কেমন হবে, যে রাষ্ট্রটা কেমন হবে। প্রদেশ ভিত্তিক হবে, প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা কি থাকবে, ক্ষমতা থাকবে, মর্যাদা থাকবে। তারপর হচ্ছে কার 2 নম্বর দফা হলো কেন্দ্রীয় শাসন ক্ষমতা। আমি যদি একটা ছন্দ লিখে দিই 6 দফার, আচ্ছা 6 দফা নিয়ে তেমন একটা প্রশ্ন আসবে না, আমি একটা ছন্দ লিখে দিই। 6 দফা মনে রাখার ছন্দ। ছন্দ হচ্ছে শাকের মুদ্রায় কর, বৈদেশিক অঞ্চল ধর। শাকের মুদ্রায় কর, বৈদেশিক অঞ্চল ধর। শাকের মুদ্রায় কর, বৈদেশিক অঞ্চল ধর। তার মানে হচ্ছে আমাদের শাকের মানে হলো, সাথে হলো আমাদের শাসন প্রকৃতিটা, সাথে হলো শাসন প্রকৃতি মানে হলো যে পাকিস্তানের একটা কি থাকবে, ফেডারেল রাষ্ট্র হবে, মানে প্রত্যেকটা প্রদেশের কি কি থাকবে, আলাদা মর্যাদা থাকবে, মানে ইন্ডিয়ার মতো। তারপর 2 নম্বর দফা হচ্ছে কেরতে হলো কেন্দ্রীয় শাসন ক্ষমতা। কেন্দ্রীয় শাসন ক্ষমতা মানে হলো যে কেন্দ্রের কাছে কি থাকবে, কেন্দ্রের কাছে দেশ রক্ষা এবং পররাষ্ট্র থাকবে। মুদ্রায় হলো 3 নম্বর দফা মুদ্রা ব্যবস্থা, মানে প্রত্যেক প্রদেশের আলাদা আলাদা মুদ্রা থাকবে। কর মানে হচ্ছে কর ব্যবস্থা, প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা কর ব্যবস্থাপনা থাকবে। বৈদেশিক মানে বৈদেশিক বাণিজ্য, মানে প্রত্যেকটা প্রদেশ তাদের মতো করে নিজেদের মতো বাণিজ্য করতে পারবে। আর অঞ্চল ধর মানে হচ্ছে, অঞ্চল মানে হলো প্রত্যেকটা প্রদেশে কি থাকবে, আঞ্চলিক একটা নিজস্ব বাহিনী থাকবে। আচ্ছা, তাহলে এই যে 6 দফার কারণে কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি পরবর্তী গ্রেপ্তার হয়ে যান 3 জানুয়ারি 1968 সালে। আর এই মামলাটার নাম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। শেখ মুজিব সহ আসামি ছিল 35 জন। আর শেখ মুজিবুর রহমান প্রথম আসামি ছিলেন। আচ্ছা, তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন জনগণ রাস্তায় নেমে আসে। আইয়ুবের পতনের 12টা বেজে যায়। এটাকে বলা হয় গণ অভ্যুত্থান 69-এর। এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন শহীদ আসাদুজ্জামান, 20 তারিখে শহীদ হন। আর 69-এর গণ আন্দোলনে। আর এই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় আমাদের 24 জানুয়ারি। আর আমাদের বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীর নাম হচ্ছে শহীদ জোহা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তাকে হত্যা করা হয় 18 জানুয়ারিতে। শেখ মুজিবুর রহমানকে জেল থেকে মুক্তি দিয়ে তাকে উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু। এটা তো আপনারা সবাই জানেন। এরপর আমাদের একটা নির্বাচনের আয়োজন করা হয়। এটা হলো আমাদের 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনের আয়োজন করা হয়। আর এই নির্বাচনের মধ্য দিয়ে কি হলো, আওয়ামী লীগ তারা জয়ী হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদেরকে ক্ষমতা দেয় না, টালবাহানা করে। তাই কি হয়, আচ্ছা এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, কয়েকটা প্রশ্ন, এইগুলো প্রশ্নগুলো সলভ করবেন, এই প্রশ্নগুলো সমাধান করবেন। এই প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো সমাধান করবেন। যেহেতু আমরা প্রশ্নগুলো এখন সমাধান করাবো না, নিজেরা করবেন। আচ্ছা আচ্ছা, তারপর করেন তো। আচ্ছা, বাংলাকে ভাষাকে, বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে কে? এটা হলো সিয়েরা লিওন। সিয়েরা লিওন।
2 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের উন্মোচন করেন কে? তিনি হচ্ছেন শহীদ বরকতের মা। এই মায়ের নাম কি? হাসিনা বেগম। এই মায়ের নাম কি? হাসিনা বেগম। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। তারপরে ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকটির রচয়িতা কে? তিনি হচ্ছেন কে? মুনির চৌধুরী। তো এই রিলেটেড আপনাদের যে পরীক্ষা প্রশ্নগুলো দিয়েছে আমি, এগুলো আপনারা নিজেরা সমাধান করবেন। এখানে অনেকগুলো প্রশ্ন পাবেন আপনারা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমি দিছি যেগুলো পরীক্ষায় আসে। আমরা সময় নিব না, আপনাদের সময় নিব না, যেহেতু আমাদের তারাবির নামাজে যেতে হবে। আর হলো আপনাদের তাহলে আগামী পরশুদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি পরীক্ষার টপিক আপনাদেরকে দিয়ে দিব নে, আগামী পরশুদিনের জন্য প্রিপারেশন নেবেন আপনারা। তো ঠিক আছে, আমরা আর এই পর্যন্তই রাখবো। আপনারা সবাই তাহলে ভালো থাকবেন। মাথাটা ঘুরতেছে আবার দুর্বলে। আজকে তাহলে